নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করে ভিডিওকে অবশ্যই লাইক করে ভিডিও তৈরি করতে 4 থেকে 5 ঘন্টার সময় লেগেছে। তোমার জন্য সর্বাধিক কমনযোগ্য প্রশ্ন এই ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করেছি, তাই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখো। দেখো আজকে নিয়ে প্রথম কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবটির খসড়া কে রচনা করেছেন? কি বলা হয়েছে? সংবিধানের প্রস্তাবটির খসড়া। কারেক্ট অ্যান্সার কি? জওহরলাল নেহরু হয়ে যাবে। আজকে তোমার সাথে 200+ কোশ্চেন আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, পুরো ভিডিও দেখলে এখান থেকে প্রশ্ন কমন আসতে কিন্তু বাধ্য। এবার 2 নম্বর কোশ্চেন দেখো, পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন কে? কারেক্ট অ্যান্সার হবে কি? রাজেন্দ্র প্রসাদ। এবার আমরা 3 নম্বর কোশ্চেন দেখবো আজকে। দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা দিয়ে বলা হয়েছে এটি একটি কি? এটি একটি কি? সার্বভৌম, প্রজাতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে এই কথাগুলো কিসে রয়েছে, সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনায় রয়েছে। ঠিক আছে, খেয়াল করে পরীক্ষা হলে কিন্তু অ্যান্সার করবে, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। পরবর্তী কোশ্চেন দেখো, 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দটি যখন ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। খেয়াল রাখবে যে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ কথাটা শব্দটি যুক্ত করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আজকে। দেখো, ভারতের সংবিধান প্রকৃতভাবে কি? ভারতের সংবিধান প্রকৃতভাবে কি? আংশিক নমনীয় আর আংশিক অনমনীয়, বা অংশগত নমনীয় বা অংশগত অনমনীয়। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, সংবিধান অনুসারে জরুরি অবস্থা জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি। খেয়াল রাখবে কি? সংবিধান অনুসারে জরুরি অবস্থা জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি। এবার পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন কার কাছে? তো রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন রাষ্ট্রপতির কাছে। খেয়াল রাখবে, কাকে দায়িত্বশীল থাকে? রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্যসভার সদস্যরা নির্বাচিত বা মনোনীত হন কত বছরের জন্য? 6 বছরের জন্য। আর লোকসভা বললে 5 বছর, রাজ্যসভা বললে ক বছর? 6 বছর। এই জিনিসগুলো খেয়াল করে কিন্তু পরীক্ষা হলে করবে। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আজকে আমরা। দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। তাহলে খেয়াল রাখবো কী বলা হচ্ছে? সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা তারা কী হন? তারা প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। অ্যাকচুয়ালি তাহলে পরীক্ষায় অ্যান্সার করবে কি? রাষ্ট্রপতি দ্বারা তাকে নিযুক্ত করা হয়ে থাকে কার সাথে? প্রধান বিচারপতির সাথে আলোচনা করে। এবার আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো আজকে, রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কীভাবে? মন্ত্রী পরিষদের সুপারিশ মতো তিনি ঘোষণা করতে পারেন। পরবর্তী কোশ্চেন দেখব, একজন ব্যক্তি পার্লামেন্টে কোনো কক্ষের সদস্য না হয়ে মন্ত্রী পরিষদের সদস্য থাকতে পারে কতদিন পর্যন্ত? 6 মাস পর্যন্ত। খেয়াল করে প্রশ্নটা কী বলা আছে? একজন ব্যক্তি পার্লামেন্টে কোনো কক্ষের সদস্য না হয়েও মন্ত্রী পরিষদের সদস্য হতে পারে কত মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত তিনি থাকতে পারেন। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। দেখো, ভারতের সংবিধানের কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি প্রয়োগ দেখা যায় কিসে? নির্দেশকমূলক নীতিসমূহে ভারতের সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি প্রয়োগ দেখতে পাওয়া যায়। পরবর্তী 13 নম্বর কোশ্চেন দেখো, ব্যক্তির অধিকার রক্ষা কবচ কাকে বলা হয়? হেবিয়াস কর্পাসকে ব্যক্তির অধিকারের রক্ষা কবচ বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। দেখো, বলা যায় সংবিধানের মৌলিক অধিকারকে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? সংবিধানের কী বলা হয়েছে? মৌলিক অধিকারকে, খেয়াল করো, কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন 15 নম্বর, রাজ্যসভা একটি স্থায়ী সংস্থা কিন্তু প্রতি 2 বছর অন্তর রাজ্যসভায় 1/3 সদস্য পদ খারিজ করা হয়ে থাকে। খেয়াল রাখো, এই প্রশ্নটা প্রচুর রিপিট করা হয়। রাজ্যসভাকে একটি স্থায়ী সংস্থা কিন্তু প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য পদ কিন্তু খারিজ করা হয়। এবার পরবর্তী কোশ্চেন দেখব। দেখো, সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে পার্লামেন্ট বা সংসদ সুপারিশ করলে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে পারেন। তাহলে কী বলা হয়েছে? দেখো খেয়াল করো, সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে পার্লামেন্ট বা সংসদ সুপারিশ করলে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে পারেন। এর পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন কে? প্রধানমন্ত্রী। তাহলে পরীক্ষা কিন্তু প্রশ্ন রিপিট করা হয়। তাহলে রাষ্ট্রপতি আর পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করে কে? প্রধানমন্ত্রী এই সংযোগটা রক্ষা করে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্যসভায় কয়জন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত? 12 জন সদস্য হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখবো আজকে দেখো আমরা, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে? তো জাতীয় জরুরি অবস্থা ঘোষণার কথা সংবিধানের 352 নং ধারায় রয়েছে। খেয়াল রাখবে যে জাতীয় জরুরি অবস্থার কথা আমরা শুনি সেটা হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? 352। প্রচুর রিপিট করা হয়। পরবর্তী কোশ্চেন, অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পর সেটিকে ফেরত পাঠাতে হয় কত দিনের মধ্যে? সেটা 14 দিনের মধ্যে ফেরত পাঠাতে হয়। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বারবার বলছি ভালো করে দেখো, প্রত্যেকটা কোশ্চেন কাজে আসবে। দেখো পরবর্তী কোশ্চেন, কোনো রাজ্যের
রাজ্যপালের মৃত্যু হলে বা তিনি পদত্যাগ করলে নতুন রাজ্যপাল নিযুক্ত না হওয়া পর্যন্ত রাজ্যপালের দায়িত্ব পালন করেন কে? রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি সেই সময় দায়িত্বটা পালন করা হয়ে থাকে। কোশ্চেনটা আরও বলছি, ভালো করে খেয়াল করো, কোনো রাজ্যের রাজ্যপালের মৃত্যু হলে বা তিনি পদত্যাগ করতে চাইলে নতুন রাজ্যপাল নিযুক্ত না হওয়া পর্যন্ত রাজ্যপালের দায়িত্ব পালন করেন কে? রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি এই দায়িত্ব পালন করে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধান অনুসারে রাজ্যের শাসন বিভাগের প্রধানকে? রাজ্যপাল। খেয়াল রাখবে কি, সংবিধান অনুসারে রাজ্যের, কোথায় বলা আছে? রাজ্যের শাসন বিভাগের প্রধানকে? রাজ্যপাল। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, দেখো 23 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতিকে কোনো রাজ্যের রাজ্যপাল নিয়োগ করার আগে পরামর্শ করতে হয় কার সাথে? সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করতে হবে যে সেই রাজ্যের রাজ্যপালকে আমি নিয়োগ করছি এটাকে, এই ব্যক্তিকে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যের দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। তাহলে উপরাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে কোনো রাজ্যপাল পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগপত্র পাঠাতে হবে কার কাছে? রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। খেয়াল রাখবে কি, কার্যকালের মেয়াদ শেষ করার আগে যদি কোনো রাজ্যপাল পদত্যাগ করতে চায় তাহলে পদত্যাগপত্র কার কাছে পাঠাতে হবে? রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, ভারতের সংবিধানের নির্দেশক নীতি লিপিবদ্ধ আছে কিসে? চতুর্থ খণ্ডে। তাহলে ভারতের সংবিধানের নির্দেশক নীতি কোন খণ্ডে লিপিবদ্ধ আছে? চতুর্থ খণ্ডে লিপিবদ্ধ আছে। পরবর্তী কোশ্চেন, সংবিধানে মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? পার্লামেন্টকে এই মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করেন কে? তা রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করেন হাইকোর্ট। খেয়াল রাখবে কি, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে সেটা নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্ট। পরবর্তী কোশ্চেন দেখব আমরা, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে সেই সময় উপরাষ্ট্রপতি পদে কেউ না থাকলে রাষ্ট্রপতি পদের কার্যনির্বাহ করেন কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। খেয়াল রাখবে কি, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা মৃত্যু হলে সেই পরিবর্তে সেই টাইমটা কে পালন করে দায়িত্ব? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই টাইমটা দায়িত্ব পালন করে। পরবর্তী কোশ্চেন, একটি আইনের প্রস্তাব পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদিত হয়ে রাষ্ট্রপতির সম্মতির জন্য গেলে প্রস্তাবটিকে তিনি পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টের কাছে আবার কিন্তু ফেরত পাঠাতে পারেন। তাহলে কি, আইনের প্রস্তাব বা পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদিত হয়েও রাষ্ট্রপতি সম্মতির জন্য গেলেন, সে রাষ্ট্রপতি কী করতে পারেন? প্রস্তাবটিকে পুনর্বিবেচনার জন্য বা পার্লামেন্টের কাছে তিনি সেটাকে ফেরত পাঠাতে পারেন। ওকে। পরবর্তী কোশ্চেন, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করেন কে? রাজ্যপালকে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা, বলার কিছু নেই আলাদা করে। দেখো পরবর্তী কোশ্চেন, দেখো বলা হয়েছে যে সংবিধানের যুদ্ধ ঘোষণা বা শান্তি চুক্তি করার ক্ষমতা কার আছে? সেটা হচ্ছে রাষ্ট্রপতির। সংবিধান যুদ্ধ ঘোষণা বা শান্তি চুক্তি করার ক্ষমতা রয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, লোকসভায় কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়? 2 জন সদস্য ইঙ্গ ভারতীয় সদস্যকে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করতে পারে, তা কতদিন কার্যকর থাকে? সে রাজ্যপাল যদি কোনো অর্ডিন্যান্স আসে 6 মাস পর্যন্ত কার্যকর থাকে। পরবর্তী কোশ্চেন দেখো বলা আছে, রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন হচ্ছে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, খেয়াল রাখবে, রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? আর মুখ্যমন্ত্রী। আর রাজ্যের আইন পরিষদের সভায় সভাপতিত্ব করেন সেটা হচ্ছে কি? রাজ্যপাল। খেয়াল করে পরীক্ষা করে, মন্ত্রী পরিষদ বলে কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন রাজ্যসভার অধিবেশনে। উপরাষ্ট্রপতি কি পদাধিকার বলে সভাপতিত্ব করেন কোথায়? রাজ্যসভার অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। পরীক্ষা প্রশ্ন আছে রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? প্রশ্ন উল্টেও আসে, তখন উত্তর কিন্তু সে উপরাষ্ট্রপতিই হবে। পরবর্তী কোশ্চেন দেখো, মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন হচ্ছেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, এবার ভারতের প্রধানমন্ত্রী হন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী হয়ে থাকেন। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি যদি কার্যকালের মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করতে চান তাহলে পদত্যাগপত্র কার কাছে জমা দিতে হবে? উপরাষ্ট্রপতির কাছেই পদত্যাগপত্র কিন্তু জমা দিতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতির, লোকসভা, রাজ্যসভার সদস্যর দ্বারা। ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা দ্বারা ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট গঠিত হয়। এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষা কিন্তু রিপিট করা হয়ে থাকে, ভালো করে খেয়াল রাখো। কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট গঠিত হয় কি? রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা দ্বারা গঠিত করা হয়ে থাকে। লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা সর্বোচ্চ কত? 543। এটা সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করছি, তারাও সামনের দিকে আসছি আস্তে আস্তে পুরো ডিটেলসে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, লোকসভা নির্বাচিত সদস্য নিয়ে। তোমাদের পরীক্ষা হলে এবার ভুল হবে না। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধান অনুসারে মন্ত্রী পরিষদের দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। তাহলে কী খেয়াল রাখবে? সংবিধান অনুসারে মন্ত্রী পরিষদ কার কাছে দায়িত্বশীল থাকে? মন্ত্রী পরিষদ লোকসভার কাছে হচ্ছে দায়িত্বশীল থাকে।
এর পরবর্তী কোশ্চেন দেখব, ভারতের যে দল ব্যবস্থা প্রচলিত সেটা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। খেয়াল রাখবে, ভারতের যে দল ব্যবস্থা প্রচলিত সেটা কি, কোন ব্যবস্থা? বহুদলীয় ব্যবস্থা। পরবর্তী কোশ্চেন, ভারতের নির্বাচন ব্যবস্থা ব্রিটেনের নির্বাচন ব্যবস্থার অনুকরণে এটা গঠিত করা হয়েছিল। খেয়াল রাখবে, ভারতের নির্বাচন ব্যবস্থা হলে কি, ব্রিটেনের নির্বাচন ব্যবস্থার অনুকরণে কিন্তু গঠন করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূত্রপাত কবে হয়েছিল? 1959 সালে। এটা কিন্তু প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়, তাই খেয়াল রাখবে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা 1959 সালে সূত্রপাত করা হয়েছিল। দেখো 47 নম্বর কোশ্চেন বলা হয়েছে, লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময় ব্যবধান সর্বোচ্চ হতে পারে কত? 6 মাস। খেয়াল রাখবে, লোকসভার দুটি অধিবেশনের ব্যবধান কত হয়ে থাকে? 6 মাস হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, কোনো কারণে রাষ্ট্রপতি পদ খালি হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। পরবর্তী কোশ্চেন, 5 বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগে লোকসভাকে ভেঙে দিতে পারেন কে? প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি হচ্ছে 5 বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগে লোকসভাকে ভেঙে দিতে পারে। খেয়াল রাখবে, প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি কিন্তু এই কাজটা করতে পারবে। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা। দেখো এই জিনিসটা আমি বললাম ডিটেল সম্পূর্ণ আলোচনা করব। দেখো আসন সংখ্যা এখানে বলছে নির্বাচিত সদস্য। খেয়াল রাখবে, নির্বাচিত সদস্য বলে 233, আর সর্বোচ্চ নির্বাচিত সদস্য হচ্ছে 233 যোগ 12, তাহলে কত? 245 হয়ে যাবে। ঠিক আছে। আর যদি আসন সংখ্যা বলে 238 জন আর প্লাস 12, তাহলে টোটাল হচ্ছে কত? 250 জন। খেয়াল রাখবে, আসন সংখ্যা বললে 250 টোটালে 250 আসন সংখ্যা বললে, আর যে নির্বাচিত সদস্য বলে তখন হচ্ছে 245। এইটুকু পার্ট কিন্তু খেয়াল করে পরীক্ষা হলে করবে। এই জিনিসটা আমরা গুলিয়ে ফেলি এবং খেয়াল করি না, বইয়ে ভাবি আমার ভুল লেখা আছে, বইতে ভুল লেখা থাকে না। দেখো নির্বাচিত সদস্য বলে 245 টোটালে আসছে, আসন সংখ্যা বলে 238 নির্বাচিত, 12 জন মনোনীত দিয়ে 250 আসছে। দেখো রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চকক্ষ, এই সভার সর্বোচ্চ সদস্য বা কোরাম সংখ্যা হচ্ছে 245। ভারতের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবা ক্ষেত্রে 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করেন। কে করেন? রাষ্ট্রপতি করেন। দেখেছো এখানে লেখা আছে, রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত করেন, এই যেখানটা লেখা আছে দেখেছো। এবং এই মনোনীত সদস্য বা কোরাম নামে পরিচিত অন্যান্য সদস্য রাজ ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত হন। এবার যদি আমরা লোকসভার বিষয়টা দেখি ভালো করে, দেখো লোকসভার বিষয়টা ভালো করে বোঝো। দেখো লোকসভা ভারতীয় সংসদের নিম্নকক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ আর লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। এই কক্ষের প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক যা নির্বাচিত হয়ে থাকে। দেখেছো জনগণ কর্তৃক। খেয়াল রাখবে, লোকসভা কি জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে। 2019 সাল অবধি ভারতে মোট 17টি লোকসভা গঠিত হয়েছে। সংবিধান অনুসারে এই কক্ষের প্রতিনিধিদের সর্বোচ্চ কোরাম সংখ্যা বা যে নির্বাচিত সংখ্যা আমরা বললাম এটা হচ্ছে 552। আর যদি আসন সংখ্যা বলে সেটা হচ্ছে 543 যোগ আর 2, তাহলে হচ্ছে কত হয়ে যাবে? 545 হয়ে যাবে। ঠিক আছে, 545 হয়ে যাবে। এটা 550 যোগ 2 552 এখানে সর্বোচ্চ। আর এটা হচ্ছে আসন সংখ্যা বললে 543 যোগ 2 545। আশা করি তোমাদের কাছে এই বিষয়টা সম্পূর্ণ এতদিন পরে ক্লিয়ার হয়েছে। তোমরা ভালো করে বারবার এই জায়গাটা দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে, তাহলে ইজিভাবে তোমরা কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো, পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন রাজ্যে প্রথম প্রবর্তিত হয়েছিল? রাজস্থানে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। এবার পরবর্তী কোশ্চেন দেখো, ভারতবর্ষের মোট রাজ্যের সংখ্যা এখন কত রয়েছে? 28টি রাজ্য রয়েছে, আর কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে কটা? 8টা কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন রাজ্যটি সর্বশেষ রাজ্য হিসেবে গঠিত হয়েছে? ভারতের নবীনতম রাজ্য হচ্ছে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা। আয়তনের দিক থেকে 11তম বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে এটা 12তম জনবহুল রাজ্য। হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের যৌথ রাজধানী। তাহলে এই রাজধানী কোনটা? হায়দ্রাবাদ। ঠিক আছে, খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের সবচেয়ে বেশি কাল মুখ্যমন্ত্রিত্ব করেছেন কে? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে যে ভারতের সবচেয়ে বেশি কাল মুখ্যমন্ত্রিত্ব কে করেছেন। পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ কত? রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 250। সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আলোচনা করেছি, আমি বুঝিয়েও দিই সব কিছু। লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলকে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 20 জন। খেয়াল রাখবে কি, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলকে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 20 জন। পরবর্তী কোশ্চেন, কোনো রাজ্যে রাজ্য আইনসভা কক্ষ আছে, দুটি কক্ষ আছে, এদের কী বলা হয়? এটা হচ্ছে বিধানসভা, এটা হচ্ছে বিধান পরিষদ। ঠিক আছে, দুটো কক্ষকে কি? একটা বিধানসভা, একটা হচ্ছে বিধান পরিষদ। পরবর্তী কোশ্চেন দেখো, বিধানসভার অর্থ বিল উত্থাপন করতে প্রথম অনুমোদন প্রয়োজন কার? হচ্ছে রাজ্যপালের। খেয়াল রাখবে, বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে প্রথম অনুমোদন কার দরকার হয়? রাজ্যপালের দরকার হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1972 সালে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখব, লোকসভার স্পিকার নির্বাচিত হন কি? লোকসভার সদস্যের দ্বারা লোকসভার কিন্তু স্পিকার নির্বাচিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, রাজ্যসভার কোন রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ রাজ্যের কিন্তু প্রতিনিধি সবচেয়ে বেশি, প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে, খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানকে কী বলা হয়ে থাকে? লেফটেন্যান্ট গভর্নর বলা থাকে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানকে বা প্রশাসককে।
পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি বর্ণিত হয়েছে কোন ধারায়? 368 নং ধারায় হচ্ছে ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি বর্ণিত রয়েছে। পরবর্তী সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সর্বাধিনায়ককে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনীর সর্বাধিনায়ক। পরবর্তী কোশ্চেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি লোকসভার আয়ু বাড়িয়ে দিতে পারে কত বছর? অন্তত 1 বছর তিনি বাড়িয়ে দিতে পারেন লোকসভার আয়ু। এবার পরবর্তী কোশ্চেন দেখো, লোকসভার অধিবেশনের সভাপতিত্ব করেন কে? লোকসভা অধিবেশনের সভাপতিত্ব করেন হচ্ছে স্পিকার। আর রাজ্যসভায় কে করেন? উপরাষ্ট্রপতি। আগে আলোচনা করেছি, রাজ্যসভা বললে উপরাষ্ট্রপতি, লোকসভা বললে স্পিকার। আইনবিদ্যের স্বর্গ বলতে কাকে বলা যায়? ভারতের সংবিধানকে আইনবিদ্যের স্বর্গ বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতির সর্বোচ্চ বয়সসীমা কত? কোনো নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা একজন সভাপতি সহ কত? একজন সদস্য 9 জন সদস্য থেকে থাকে। পরবর্তী কোশ্চেন থাকে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যানকে নিযুক্ত করে থাকেন। পরবর্তী কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স কত? সেটা হচ্ছে 65 বছর বয়স হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স। পরবর্তী কোশ্চেন, সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি ছাড়া বিচারপতির সংখ্যা সর্বাধিক কতজন? 25 জন। খেয়াল রাখবে, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছাড়া বিচারপতির সংখ্যা সর্বাধিক কত? 25 জন। মূল সংবিধানে একজন বিচারপতি ও 7 জন অন্যান্য বিচারপতির সংখ্যা ছিল, ঠিক আছে? আর এখন কত আছে? 25 জন আছে। একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হতে পারে কি? হ্যাঁ পারে, একাধিক রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হতে পারে। পরবর্তী 75 নম্বর কোশ্চেন, লোকসভার অধ্যক্ষ পদত্যাগ পত্র কার কাছে জমা দেন? লোকসভার উপাধ্যক্ষের কাছে। তার লোকসভার যে অধ্যক্ষ হয়ে থাকেন তিনি যে পদত্যাগপত্র জমা দিতে চান তা কার কাছে জমা দিতে হবে? লোকসভার উপাধ্যক্ষের কাছে জমা দিতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বিদেশে ভারতের রাষ্ট্রদূতরা নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা বিদেশে ভারতের রাষ্ট্রদূতরা নিযুক্ত হয়ে থাকেন। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলো বাতিল হতে পারে জাতীয় জরুরি অবস্থার সময়। এই মৌলিক অধিকারগুলো বাতিল হতে পারে, খেয়াল রাখবে। তাহলে মৌলিক অধিকার কোন বাতিল হয়ে যায়? জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার কিন্তু বাতিল করে দেওয়া হয়ে থাকে। আর বিদেশে রাষ্ট্রদূত নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা। পরবর্তী কোশ্চেন দেখবো আজকের আমরা, কোন তপশিলে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম প্রভৃতি অঞ্চলে তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থার কথা বলা হয়েছে। খেয়াল রাখো, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম প্রভৃতি অঞ্চলে যে তপশিলি জাতি, উপজাতি রয়েছে তাদের জন্য যে বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কত নম্বর তপশিলিতে আছে? সেটা হচ্ছে 6ষ্ঠ তপশিলে আছে। খেয়াল রাখবে, কত তপশিলে আছে? 6ষ্ঠ তপশিলে আছে। পরবর্তী কোশ্চেন, কোন তপশিলে কেন্দ্র ও রাজ্যের তালিকাভুক্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে? সেটা 7ম তপশিলে কেন্দ্র ও রাজ্যের তালিকাভুক্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে। পরবর্তী কোশ্চেন, লোকসভা মুলতবি রাখার ক্ষমতা আছে কার? রাষ্ট্রপতির লোকসভা মুলতবি রাখার ক্ষমতা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন করটির অংশ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে ভাগ নেয় না? সেটা হচ্ছে কাস্টমস কর হচ্ছে, যেটা হচ্ছে যেই করটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে ভাগ করে নেয় না। পরবর্তী কোশ্চেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কতদিন বহাল থাকে? 6 বছরের জন্য অথবা 65 বছর পর্যন্ত এই পদে তারা বহাল থাকতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো, মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন সংসদের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি। তাহলে মুখ্য নির্বাচন কমিশনারকে কে অপসারিত করতে পারেন? সংসদের সুপারিশ মতো কে পারেন? রাষ্ট্রপতি করতে পারেন। পরবর্তী কোশ্চেন, রাজ্যের কোন কক্ষে অর্থ বিল আনা যায় না? রাজ্যের হচ্ছে কেবল রাজ্যের কোন কক্ষে অর্থ বিল আনা যায়? সেটা হচ্ছে কেবল রাজ্যের বিধানসভা কক্ষেই অর্থ বিল আনা যায়। খেয়াল রাখবে, রাজ্যের কোন কক্ষে একমাত্র অর্থ বিল আনা যায়? বিধানসভায় একমাত্র অর্থ বিল আনা যায়। পরবর্তী কোশ্চেন, কোন তপশিলে 22টি আঞ্চলিক ভাষাকে সরকারি দানের কথা বলা হয়েছিল? 8ম তপশিলে 22টি আঞ্চলিক ভাষাকে সরকারি দানের কথা বলা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, কোন তপশিলে 1985 সালের 52তম সংশোধনের মাধ্যমে সংসদের দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে? 10ম তপশিলে হচ্ছে এই সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছিল। কত? খেয়াল রাখবে, 10ম তপশিল। ঠিক আছে, তারিখটাও খেয়াল রাখবে। 1985 সালের 52তম সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছিল, দলত্যাগ বিরোধী আইন। পরবর্তী কোশ্চেন দেখো, কোন সংবিধান সংশোধনীকে বলা হয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ? ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর রিপিট করা থাকে। 42তম সংশোধনীকেই সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের মুখ্য বৈধ উপদেষ্টাকে? অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা। খেয়াল রাখবে, উপদেষ্টাকে তাহলে অ্যাটর্নি জেনারেল। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, যদি অ্যাটর্নি জেনারেল তার কার্যমেয়াদ শেষ করার পূর্বে পদত্যাগ করতে ইচ্ছা করেন বা পদত্যাগপত্র পেশ করতে হবে, তার কার কাছে করতে হবে? রাষ্ট্রপতির কাছে এটা পেশ করতে হবে। খেয়াল রাখবে, অ্যাটর্নি জেনারেল কার্যমেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি পদত্যাগ করতে চান বা পদত্যাগপত্র পেশ করতে চান, তার কার কাছে দিতে হবে? সেটা রাষ্ট্রপতির কাছে কিন্তু দিতে হবে। ওকে। পরবর্তী কোশ্চেন, মূল সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছিল? মূল সংবিধানে 14টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল? 1951, 1952 সালে। প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা রিপিট করা হয়ে থাকে। প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ফিনান্স কমিশনের সদস্য একজন সভাপতি ছাড়া আর কতজন থাকে? একজন সভাপতি ছাড়া আরও 4জন সদস্য থাকে, মানে 4 যোগ 1 টোটাল তাহলে 5জন। ঠিক আছে, খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেনে, রাজ্য কেন্দ্রের মধ্যে অর্থ বন্টনের নীতি স্থির করার জন্য রাষ্ট্রপতি ফিনান্স কমিশন গঠন করা হয়েছিল কত বছর অন্তর? প্রতি 5 বছর অন্তর গঠন করা হয়ে থাকে। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আজকে আমরা। দেখো, ভারতের সংবিধানের স্থপতি হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের স্থপতি ছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে কয়টি ধারা ও কয়টি তপশিল আছে? সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাকে দেখাবো এটা। দেখো, ভারতের সংবিধানে কার্যকর হওয়ার সময় মূল সংবিধানে 8টি তপশিল ছিল, 22টি পার্ট ছিল আর 395টি ধারা ছিল। বর্তমানে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে ভারত সংবিধানে 12টি তপশিল এসে দাঁড়িয়েছে, 24টি পার্ট ও 448টি সম্মিলিত বিশ্বের এটা এখন বৃহত্তম সংবিধান। ঠিক আছে, খেয়াল রাখবে, ভারতীয় সংবিধান কিন্তু বিশ্বের বৃহত্তম সংবিধান। এখন এসে 448টি ধারা আছে। পরবর্তী কোশ্চেন, কোন তপশিলে 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্য আইনসভা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর ব্যাপারে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল? একাদশ তপশিলের মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কিন্তু কথা ঘোষণা করা হয়েছিল। খেয়াল রাখবে, কত? একাদশ তপশিলের মাধ্যমে। তারিখটা কত? 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। দেখো, পরবর্তী কোশ্চেনটা বলা হয়েছে, সংবিধান সভার গৃহীত সংবিধানের সভাপতি হিসেবে স্বাক্ষর করেছিলেন কে? তিনি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। খেয়াল রাখবে কি, সংবিধান সভার গৃহীত সংবিধানে সভাপতি হিসেবে স্বাক্ষর করেছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী কোশ্চেন, ক্ষমতা বন্টনের তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে কানাডা থেকে নেওয়া হয়েছে ক্ষমতা বন্টনের তালিকা। খেয়াল রাখবে কি, তাহলে ক্ষমতা বন্টনের তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে। এবার আমরা পরবর্তী কোশ্চেন দেখব। দেখো, জরুরি অবস্থা ঘোষণার পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো জরুরি অবস্থা, খেয়াল রাখবে, জার্মানি। জরুরি থেকে খেয়াল রাখতে পারো তোমার জার্মানি, যে জরুরি অবস্থার পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোন তপশিলে 1992 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্য আইনসভার পৌর ব্যবস্থা কার্যকর করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেছে? সেটা হচ্ছে দ্বাদশ তপশিল। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা একাদশ তপশিল আর পৌর ব্যবস্থা হচ্ছে দ্বাদশ তপশিল, পরপর। ঠিক আছে, খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কোথায়? সংবিধানের 3য় খণ্ডে সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকার লিপিবদ্ধ করা রয়েছে। আমরা পরবর্তী কোশ্চেন দেখব, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির ধারণা কোন সংবিধান থেকে নেওয়া আছে? রাষ্ট্রপতি নির্বাচন এই যে ধারণাটা, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। খেয়াল রাখবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছিল? ভারতের সংবিধানে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, সংবিধানে হিন্দিকে সরকারি কর্মের ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। খেয়াল রাখবে কি, সংবিধানে কি হিন্দিকে সরকারি কর্মের ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, নির্দেশকমূলক নীতি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? নির্দেশকমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এর পরবর্তী কোশ্চেন, কবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? 1968 সালে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। 109 নম্বর প্রশ্ন দেখো, ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? গণেশ বাসুদেব মাভালাঙ্কা ছিলেন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ। পরবর্তী কোশ্চেন, সংসদ ভবনের পুরো নাম কি ছিল? চেম্বার অফ প্রিন্সেস ছিল সংসদ ভবনের পূর্ব নাম। পরবর্তী কোশ্চেন দেখো, পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা কবে ঘোষিত হয়? 1947 সালে 26শে জুলাই পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা ঘোষিত হয়েছিল। জনগণ গাওয়ার সময়সীমা কত? 52 সেকেন্ড জনগণ গাওয়ার সময়। যে রাষ্ট্রে প্রথম মহিলাদের ভোটাধিকার দান করেন? নিউজিল্যান্ডে মহিলাদের জন্য প্রথম ভোটাধিকার দান করা হয়েছিল। সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটির রচয়িতা ছিল মোহাম্মদ ইকবাল। রাষ্ট্রপতির আসন সর্বোচ্চ কতদিন শূন্য থাকতে পারে? 26 সপ্তাহ পর্যন্ত রাষ্ট্রপতির আসন শূন্য থাকতে পারে। সংবিধানের জরুরি অবস্থা ধারাগুলি কী কী? সেটা হচ্ছে 352, 356, 360, এই 3টে হচ্ছে সংবিধানের জরুরি ধারা। পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্রপতির সাসপেন্সিভ ভিটো কাকে বলে? বিলে সম্মতি না দিয়ে ফেরত পাঠানোকে, সেটা হচ্ছে সাসপেন্সিভ ভিটো নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধানে 170 নম্বর ধারা অনুসারে রাজ্য বিধানসভাতে সরাসরি নির্বাচিত সদস্যের সংখ্যা সর্বাধিক 500 এবং সর্বনিম্ন 60 হওয়া উচিত। খেয়াল রাখো, সংবিধানে 170 নম্বর ধারা অনুসারে রাজ্য বিধানসভাতে সরাসরি নির্বাচিত সদস্য তার সর্বাধিক হলেও 500 হওয়া দরকার এবং সর্বনিম্ন হলে 60 থাকা উচিত রয়েছে। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে গেলে লোকসভা রাজ্যসভার মোট কতজনের সদস্যের সমর্থন প্রয়োজন? মোট 2/3 কিন্তু সদস্যদের সমর্থন দরকার রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে গেলে।
খেয়াল রাখবে যে কত নামবে 2/3 সদস্যের কিন্তু অবশ্যই ভোট লাগবে। পরবর্তী কোশ্চেন, সংবিধানে কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে? সংবিধানের 3য় অধ্যায়ে কিন্তু মৌলিক অধিকার বর্ণিত রয়েছে। পরবর্তী কোশ্চেন, মূল সংবিধান ভারতে কয়টি রাজ্যক্ষেত্র রয়েছে? মূল সংবিধানে ভারতে 8টি রাজ্যক্ষেত্র রয়েছে। পরবর্তী কোশ্চেন, রাজ্যে মাদ্রাজ নাম পরিবর্তন করে তামিলনাড়ু হয় কত খ্রিস্টাব্দে? 1968 সালে মাদ্রাজ রাজ্য নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, বিধানসভার কার্যকালের মেয়াদ কত? বিধানসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। যে আদর্শের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনগত ক্ষমতা ভোগ করে তার ধারণাটি গৃহীত হয়েছে জাপান থেকে। খেয়াল রাখো, যে আদর্শের ভিত্তিতে সুপ্রিম কোর্ট আইনগত ক্ষমতা ভোগ করেন সেই ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে? জাপান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, নতুন নাগরিকত্ব আইনে কোনো বিদেশিকে ভারতের নাগরিকত্ব লাভের জন্য 10 বছর সেখানে বাস করতে হবে। ঠিক আছে, খেয়াল রাখবে কি নতুন নাগরিকত্ব আইন অনুসারে কি কোনো বিদেশিকে ভারতের নাগরিকত্ব লাভের জন্য তাকে 10 বছর তাকে সেখানে বাস করতে হবে, ভারতে বাস করতে হবে। সমতার অধিকার আইন আছে কত নম্বরে? 14 থেকে 18 নম্বর ধারায়। ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানে কত নম্বর ধারায় আছে? 25 থেকে 28। খেয়াল রাখবে, সমতা বললে 14 থেকে 18, ধর্মীয় বললে 25 থেকে 28। এগুলো খেয়াল রাখবে, পরীক্ষার জন্য রিপিট করা হয়। সংবিধানে কোন ধারায় রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় বা ইমপিচমেন্ট করা যায়? সেটা হচ্ছে 61 নম্বর ধারায় হচ্ছে সংবিধানে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়। পরবর্তী কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে? 16 নং ধারায় হচ্ছে 16 নং ধারায় যেটা রয়েছে সেটা হচ্ছে সরকারি চাকরিতে সকলের জন্য সমান অধিকারের কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলা হয়েছে, 132 নম্বর কোশ্চেন আজকের। ভারতের সংবিধানে কত নং ধারায় অস্পৃশ্যতাকে অপরাধযোগ্য বলা হয়েছে? অস্পৃশ্যতাকে অপরাধযোগ্য বলা হয়েছে 16 নং ধারায় বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে কয় ধরনের স্বাধীনতা স্বীকৃত আছে? ভারতের সংবিধানে 6 ধরনের স্বাধীনতা স্বীকৃত রয়েছে। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলোপ হয়েছিল কত খ্রিস্টাব্দে? পশ্চিমবঙ্গের বিধান পরিষদ 1969 খ্রিস্টাব্দে বিলোপ করা হয়েছিল। ইমপিচমেন্ট এর কতদিন নোটিশ দিতে হয়? ইমপিচমেন্টে 14 দিনের জন্য নোটিশ দিতে হয়। পরবর্তী কোশ্চেন দেখো, জাতীয় সঙ্গীত জনগণ মন কবে গৃহীত হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে প্রথমে গৃহীত করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধানে কোথায় গান্ধীবাদী নীতি বর্ণিত হয়? সংবিধানের নির্দেশাত্মক নীতিতে গান্ধীবাদী নীতি বর্ণিত করা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে? ভারতের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন, কোন ধারায় 2 বা একাধিক রাজ্যের মধ্যে বিরোধ বাধলে রাষ্ট্রপতি অন্তরাজ্য কাউন্সিল গঠন করেন? 36 নং ধারা অনুসারে 2 বা একাধিক রাজ্যের মধ্যে বিরোধ ঘটলে রাষ্ট্রপতি অন্তরাজ্য কাউন্সিল গঠন করে থাকে। পরবর্তী কোশ্চেন, প্রতি বছরের অধিবেশনের প্রারম্ভে সংসদের 2 কক্ষের মিলিত অধিবেশনে প্রথম ভাষণ দেনকে? প্রথম ভাষণ দেন কিন্তু রাষ্ট্রপতি। খেয়াল রাখবে, প্রতি বছর অধিবেশনের প্রারম্ভে সংসদের 2 কক্ষে মিলিত অধিবেশনে প্রথম ভাষণ রাষ্ট্রপতিকে কিন্তু দিতে হয়। দেখো 138 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, দেখো 1985 সালের 52তম সংবিধান সংশোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দলত্যাগ আইন বলে লোকসভা ও বিধানসভার সদস্যরা স্পিকারের বিচারে সদস্যপদ হারাতে পারেন। এই জন্য কিন্তু 1985 সালের 52তম সংশোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, লোকসভার কোনো সদস্য ইস্তফাপত্র জমা দেন কাকে? স্পিকারকে জমা দিতে হবে। খেয়াল রাখবে, লোকসভার কোনো সদস্য যদি ইস্তফাপত্র জমা দেন সেটা স্পিকারকে জমা দিতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, লোকসভা প্রথম গঠিত হয়েছিল কোন সালে? লোকসভা প্রথম গঠিত হয়েছিল 1952 সালে। পরবর্তী কোশ্চেন, গরিব মানুষদের বিনা ব্যয়ে আইনের সাহায্য দানের কথা কোন সংবিধানে বলা হয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতিতে বলা হয়েছে গরিব মানুষদের বিনা ব্যয়ে আইনের সাহায্য দানের কথা সংবিধানে বলা হয়েছে। অনেকে দেখবা উকিল নিতে পারে না, সেই কথা এখানে কিন্তু বলা রয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতিতে বলা হয়েছে। সংবিধানের কততম অংশে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষদের নিয়ে আলোচনা করা হয়েছে? সংবিধানের 16 অংশে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষদের নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যগুলির সীমা ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? সংসদকে দেওয়া হয়েছে। খেয়াল রাখবে কি নতুন রাজ্য গঠন অথবা বর্তমান রাজ্যগুলিকে সীমা ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? সংসদকে দেওয়া হয়েছে। 144 প্রশ্ন, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন জানাতে গেলে কোনো ব্যক্তিকে ভারতে অন্তত কত বছর থাকতে হবে? সে 10 বছর থাকতে হবে, এটা আগে আলোচনা করেছি। পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্য বিধানসভার সর্বাধিক সদস্য কত হতে পারে? 500 জন হতে পারে। খেয়াল রাখবে, রাজ্য বিধানসভার সর্বাধিক সদস্য কত হতে পারে? 500 জন হতে পারে। পরবর্তী কোশ্চেন দেখো, বিধান পরিষদের প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কত? বিধান পরিষদের ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 30 বছর। এবার পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয়েছে কত খ্রিস্টাব্দে? 1951 সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতিসমূহ লিপিবদ্ধ আছে? নির্দেশকমূলক নীতিসমূহ লিপিবদ্ধ আছে 4র্থ অংশে। খেয়াল রাখবে কোথায়? রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতিসমূহ লিপিবদ্ধ আছে কোথায়? 4র্থ অংশে আছে। হেবিয়াস কর্পাস কথার অর্থ কি? তুমি তোমার দেহটি পেতে পারো। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, কিও ওয়ারেন্টো কথার অর্থ কি? তোমার কি অধিকার।
পরবর্তী কোশ্চেন দেখো, কোন ধারায় রাজ্যের নামকরণ ও তার সীমা নির্ধারণ করা হয়েছে? খেয়াল রাখবে 1 নং ধারায় রাজ্যের নামকরণ এবং তাদের সীমানা কিন্তু নির্ধারণ করার কথা বলা রয়েছে 1 নং ধারাতে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্যে নতুন রাজ্য সৃষ্টি, বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন বা নাম পরিবর্তন করা আছে, উল্লেখ করা আছে 3 নং ধারায় কিন্তু এটা উল্লেখ করা আছে। খেয়াল করো কী কী নতুন রাজ্য সৃষ্টি, বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন বা নাম পরিবর্তন কত নম্বর ধারায় এটা করা যেতে পারে? 3 নং ধারা অনুসারে কিন্তু করা যেতে পারে। আর দেখো খেয়াল করো, এটা রাজ্যের নামকরণ ও তাদের সীমানা, ঠিক আছে, নির্ধারণ, এটা হচ্ছে 1 নম্বর ধারায়। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, সংসদে ওয়েল কাকে বলা হয়? সরকারি রিপোর্টারদের টেবিলের সামনের ফাঁকা অংশটিকে ওয়েল বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, কততম সংবিধান সংশোধন দ্বারা লোকসভার সদস্য সংখ্যা 526 থেকে বাড়িয়ে 545 করা হয়েছিল? 31তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1973 খ্রিস্টাব্দে 526 থেকে বাড়িয়ে 545 করা হয়েছিল। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। খেয়াল রাখবে যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। পরবর্তী কোশ্চেন, সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে? সংবিধানের প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্র। মৌলিক অধিকারও মার্কিন যুক্তরাষ্ট্র, প্রস্তাবনাও মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতিসমূহের উদ্দেশ্য হলো দেশে প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক অর্থনৈতিক ভিত্তি দান করা। এটাই কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতিসমূহের উদ্দেশ্য। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে কত নং ধারায় রাষ্ট্রপতিকে ইমপিচ করা যেতে পারে? রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যেতে পারে 61 নং ধারা অনুসারে করা যেতে পারে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোন ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? 40 নং ধারায় কিন্তু গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কেন্দ্র রাজ্য সম্পর্কের মূল্যায়নে যে কমিশন গঠিত হয়েছে তার নাম কি? কেন্দ্রীয় রাজ্য সম্পর্কের মূল্যায়নে সারকারিয়া কমিশন কিন্তু গঠন করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, নির্বাচন কমিশনের সদস্যরা কত বছর বয়স পর্যন্ত শপথে আসীন থাকতে পারেন? 65 বছর বয়স পর্যন্ত, যার কার্যকাল মেয়াদ হচ্ছে 6 বছর, ঠিক আছে। খেয়াল রাখবে তার নির্বাচন কমিশনাররা 65 বছর পর্যন্ত বা 6 বছর পর্যন্ত এর মেয়াদ থাকে। পরবর্তী কোশ্চেন, লোকসভার মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যেতে পারে যদি এটাকে সমর্থন করে অন্তত 50 জন সদস্য। খেয়াল রাখবে, লোকসভার মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যেতে পারে এটিকে সমর্থন করে যদি অন্ততপক্ষে 50 জন সদস্য। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, দেখো কোন কোন ধারায় উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, যোগ্যতা ও কার্যকাল সম্বন্ধে জানা যায়? 66 ও 67 নং ধারা অনুসারে উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, যোগ্যতা ও কার্যকাল সম্বন্ধে জানা যায়। পরবর্তী কোশ্চেন, সংবিধান সংশোধন পদ্ধতি খুব পরীক্ষা আসে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, বিচার বিভাগীয় স্বাধীনতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিচার বিভাগীয় ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সংবিধানে। পরবর্তী কোশ্চেন দেখবো আজকে আমরা, লোকসভার একটি অধিবেশনের সমাপ্তি ও একটি অধিবেশনের শুরুর মধ্যে কত দিনের বেশি ব্যবধান রাখা যায় না? 6 মাসের বেশি ব্যবধান রাখতে পারা যাবে না লোকসভার একটি অধিবেশনের সমাপ্তি এবং একটি অধিবেশনের শুরুর মধ্যে যে ব্যবধান সেটা কত? 6 মাস সর্বোচ্চ থাকতে পারে। কততম লোকসভার কার্যকাল 5 বছরের বেশি ছিল? 5ম লোকসভার কার্যকাল 5 বছরের বেশি ছিল। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ধারায় সংসদীয় সংবিধান সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে? 79 নং ধারায় সংসদীয় সংবিধান সম্বন্ধে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোন ধারায় সংসদের সদস্যপদ পাওয়ার যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে? 84 নং ধারায় সংসদের সদস্যপদ পাওয়ার যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে। এর পরবর্তী কোশ্চেন দেখব, লোকসভার স্পিকার কোন ভোটাধিকারে প্রয়োগ করেন? লোকসভার স্পিকার কোন ভোটাধিকার প্রয়োগ করেন? যখন হচ্ছে টাই হয় বা উভয় পক্ষের মধ্যে ভোট সমান হয় তখন হচ্ছে লোকসভার স্পিকার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। প্রোটেম স্পিকারের কাজ কি? সদস্যপদের শপথ বাক্য পাঠ করানো এবং নিয়মিত স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব নির্বাহ করা। ধরো এখানে স্পিকার থাকলো না, সেই জন্য প্রোটেম স্পিকার কিন্তু এটা কাজ করবে যে টাইমটা স্পিকার থাকবে না। পরবর্তী কোশ্চেন দেখো, ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার আছে? সংসদের হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। পরবর্তী কোশ্চেন, অবিভক্ত ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1940 খ্রিস্টাব্দে অবিভক্ত ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদ নির্বাচিত হয়েছিল। লটারি খেলা কি রাজ্য তালিকাভুক্ত? কোন রাজ্যের সরকারি ভাষা নেই? খেয়াল রাখবে কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি? নাগাল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ধারায় অর্থ সম্পর্কিত বিলের কথা উল্লেখ আছে? 117 নম্বর ধারায় অর্থ সম্পর্কিত বিলের কথা উল্লেখ রয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারতের বিভিন্ন রাজ্যের উচ্চ ন্যায্যালয়ের লেখ জারিত ক্ষমতা আছে কত? 226 নং ধারায় ভারতের বিভিন্ন রাজ্যের উচ্চ ন্যায্যালয়ের লেখ জারি করার ক্ষমতা রয়েছে। পরবর্তী কোশ্চেন,
কোনো বিল অর্থ বিল কিনা সেই সম্পর্কে সিদ্ধান্ত কে দেন? লোকসভার স্পিকার কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত দিয়ে থাকেন। পরবর্তী কোশ্চেন, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কে লোকসভার সভাপতিত্ব করেন? ডেপুটি স্পিকার ঘোষিত চেয়ারম্যানের প্যানেলের কোনো সদস্যই এই লোকসভার সভাপতিত্ব করে থাকেন। যে স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে তাহলে কে এই সময় লোকসভার সভাপতিত্ব করেন? স্পিকার ঘোষিত চেয়ারম্যানদের মধ্যে প্যানেলের কোনো সদস্য সেই সময় সভাপতিত্ব পালন করে থাকেন। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধান রচনা শেষ হয়েছিল এবং সংবিধান গৃহীত হয়েছিল কত? 1949 26শে নভেম্বর। গণপরিষদের প্রথম সভাপতি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম সদস্য। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে? 165 নম্বর ধারায় হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোন ধারায় যখন রাজ্য বিধানসভার অধিবেশন থাকে না তখন রাজ্যপাল কোনো বিশেষ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারেন? 213 নম্বর ধারায় এটা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোন কমিশন সুপারিশ হিসাবে সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে? শরণ সিং কমিটি অনুসারে হচ্ছে সংবিধানের মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়নি রাজ্যের নাম লেখো। নাগাল্যান্ড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এখানে কিন্তু এখনও পর্যন্ত পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়নি। পরবর্তী কোশ্চেন, সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি গঠিত তার সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সেই সংবিধান খসড়া কমিটির সভাপতি। পরবর্তী কোশ্চেন দেখো, গণপরিষদের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সদস্য ছিলেন কে? সোমনাথ লাহিড়ী ছিলেন গণপরিষদের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সদস্য। পরবর্তী কোশ্চেন দেখব, 1949 সালে 26শে নভেম্বর সংবিধান রচনা শেষ হলে কতজন সদস্য স্বাক্ষর করেন? 284 জন সদস্য কিন্তু স্বাক্ষর করেছিল যখন হচ্ছে সংবিধান রচনা শেষ হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ধারায় জেলা জজের নিয়োগের কথা বলা হয়েছে? 233 নং ধারায় জেলা জজের কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোন ধারায় তপশিলি জাতি উপজাতি অনগ্রসরদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 244 নং ধারায় তার জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোন ধারায় সর্বভারতীয় চাকরির ক্ষেত্রে নতুন পদ সৃষ্টি করার কথা বলা হয়েছে? 312 নং ধারায় সর্বভারতীয় ক্ষেত্রে নতুন পদ সৃষ্টি করার কথা, চাকরির পদ সৃষ্টি করার কথা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, মৌলিক গণতন্ত্র ও শক্তিশালী কেন্দ্রের ভাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই যে মৌলিক গণতন্ত্র ও শক্তিশালী কেন্দ্রের ভাবনা কানাডা দেশ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা দিয়ে বলা হয়েছে এটি একটি সার্বভৌম, প্রজাতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। ঠিক আছে, খেয়াল রাখবে প্রস্তাবনায় কিন্তু এটা বলা হয়েছে সার্বভৌম, প্রজাতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। পরবর্তী কোশ্চেন, 1947 সালে 14 আগস্টের পর স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনার দায়িত্ব গণপরিষদ যে অংশের উপর দেওয়া হয়েছিল তার সদস্য সংখ্যা কত ছিল? তার সদস্য সংখ্যা ছিল 299 জন। পরবর্তী কোশ্চেন, ভারতে কোন রাজ্যটি প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, জাতীয় জরুরি অবস্থার সময় ঘোষণার ক্ষমতা সংবিধানের কোন ধারায় আছে? জাতীয় জরুরি ঘোষণার কথা 352 নং ধারায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণার কথা রয়েছে। শেষ কোশ্চেন আজকের, কোন ধারার কেন্দ্র ক্ষেত্রে ইউপিএস এবং ইউপিএসসি এবং রাজ্যের ক্ষেত্রে পিএসসি গঠনের কথা বলা হয়েছে? 315 নং ধারায় ইউপিএসসি এবং পিএসসি গঠনের কথা বলা হয়েছে। তো বন্ধুরা, টোটাল 200টা প্রশ্ন আলোচনা করলাম। যদি ভিডিওটি তোমার কাছে উপকৃত মনে হয়ে থাকে ভিডিওকে লাইক করো এবং এর পিডিএফ ফাইল ফ্রিতে ডাউনলোড করতে চাইলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দিও। নতুন টিউটোরিয়ালের সাথে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।